গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে মেহেরগড় সভ্যতা। ভারতবর্ষের একটা প্রথম যেটা আর্লিয়েস্ট ফার্মিং কমিউনিটিস, অর্থাৎ ভারতের প্রথম কৃষি কেন্দ্রিক সভ্যতার ইতিহাস সম্পর্কে আমরা আজকে জানব। তো এক্ষেত্রে সবার প্রথমেই যেটা উল্লেখ করার যে ভারতবর্ষের সভ্যতার প্রাচীনত্ব সম্পর্কে যে ধারণা দীর্ঘকাল যাবৎ ছিল, যে ইতিহাসে সাধারণত বিশ্বাস করা হতো, মনে করা হতো যে বৈদিক সভ্যতা থেকেই ভারতবর্ষের ইতিহাসের সূচনা হয়েছিল। এরপর যখন 1922 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছিল, ভারতীয় সভ্যতার প্রাচীনত্ব 3000 বছর পিছিয়ে গিয়েছিল। ঠিক আছে, তারপর থেকে একটা ধারণা বদ্ধমূল ছিল যে হরপ্পা সভ্যতা হচ্ছে ভারতের প্রাচীনতম নগরকেন্দ্রিক সভ্যতা, এবং এই সভ্যতাটা ভারতীয়দের তৈরি কিনা সে নিয়ে কিন্তু দ্বিমত ছিল। একটা বড় অংশের ঐতিহাসিক যে মত দিয়েছিলেন সেটা হচ্ছে যে হরপ্পা সভ্যতা ছিল মেসোপটেমিয়া সভ্যতার একটা দূরবর্তী উপনিবেশ, অর্থাৎ মেসোপটেমিয়া সভ্যতার একটা অংশের মানুষ উপনিবেশ হিসেবে ভারতবর্ষে প্রবেশ করে ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে উন্নত একটা নগরকেন্দ্রিক সভ্যতার জন্ম দিয়েছিল। এই যে ধারণা, এই ধারণার মূলে কুঠারাঘাত করেছিল যে ঘটনা, সে ঘটনা হচ্ছে যে মেহেরগড় সভ্যতার আবিষ্কার। এই মেহেরগড় সভ্যতা বলা যেতে পারে ভারতবর্ষের সবচাইতে প্রাচীনতম সভ্যতা, ওল্ডেস্ট সভ্যতা ইন ইন্ডিয়া। এখনো পর্যন্ত ইতিহাসের যে সকল সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে তার ভিত্তিতে বলা যেতে পারে। এই মেহেরগড় সভ্যতা সম্পর্কে আমরা আজকে ডিটেলসে জানব। এখান থেকে বিভিন্ন পরীক্ষায় গুরুত্বপূর্ণ সব প্রশ্ন আসে। সাধারণত আমরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্রিক ভাবেই প্রিপারেশন নিব এই ভেবেই গত এপিসোড থেকে আমরা প্যাটার্নটা একটু চেঞ্জ করেছি। কোনো টেকনিক্যাল ভুল হলে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট বক্সে গিয়ে যে কি ধরনের পরিবর্তন বা সংস্কার প্রয়োজন, সেটা জানালে পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই সে বিষয়ে সচেতন হব। ঠিক আছে, তো শুরু করছি। মেহেরগড় সিভিলাইজেশন ভারতীয় উপমহাদেশের এই প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেহেরগড় সিভিলাইজেশন। আমরা যেটা অলরেডি বলেছি, মেহেরগড় সিভিলাইজেশন হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা, ওল্ডেস্ট সভ্যতা। এই সভ্যতা কবে আবিষ্কৃত হয়? 1974 খ্রিস্টাব্দে। আবিষ্কার কে করেন? ফরাসি প্রত্নতত্ত্ববিদ ফ্রাঁসোয়া জারিস এবং পাকিস্তানের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান রিচার্ড মিডো। কবে আবিষ্কার করেন? 1974 খ্রিস্টাব্দে। এ সম্পর্কিত খবর আন্তর্জাতিক মহলে প্রথম প্রকাশিত হয় যে পত্রিকায়, সেটা হচ্ছে সায়েন্টিফিক আমেরিকান। কবে প্রকাশিত হয়? 1980 খ্রিস্টাব্দে। অর্থাৎ হরপ্পা সভ্যতার পূর্ববর্তী যে সভ্যতা 1974 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হলো, মেহেরগড় সভ্যতা যার নাম, সে সম্পর্কিত প্রথম গবেষণাপত্রটি 1980 খ্রিস্টাব্দে সায়েন্টিফিক আমেরিকান পত্রিকায় প্রকাশিত হয়। ঠিক আছে, এ সম্পর্কে এতদিন পর্যন্ত যে সকল গবেষণাগুলি সম্পন্ন হয়েছে তার উপর ভিত্তি করেই আমরা আজকের এই ক্লাসটি সম্পন্ন করব। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নিই হরপ্পা সভ্যতার পূর্ববর্তী এই মেহেরগড় সভ্যতার, ভারতের প্রাচীনতম সভ্যতার লোকেশন, অর্থাৎ অবস্থানটি কোথায়। লোকেশন সম্পর্কে যেটা গুরুত্বপূর্ণ, যে বেলুচিস্তানের বোলানগিরি পথের সন্নিকটে কোয়েটা উপত্যকায়, কোথায়? কোয়েটা উপত্যকায়, বোলানগিরি পথের কাছে কোয়েটা উপত্যকায় থেকে 150 কিমি দূরে ঝোগ নদী থেকে সিন্ধু নদী পর্যন্ত অঞ্চলের
যে বিস্তৃত এলাকা, তার মধ্যবর্তী প্রায় 500 একর জায়গা নিয়ে কাচ্চি সমভূমিতে, কোন সমভূমিতে? কাচ্চি সমভূমিতে এই সভ্যতা বিকশিত হয়েছিল। ঠিক আছে। এই সভ্যতার উত্তরে হিন্দুকুশ ককেশাস পর্বতমালা, দক্ষিণে মহেঞ্জোদারো, পূর্বে হিমালয় পর্বত ও থর মরুভূমি, পশ্চিমে ইরাক, ইরান, ভূমধ্য সাগর এবং আরবের মরুভূমি। ঠিক আছে। তাহলে আমরা মেহেরগড় সভ্যতার যে চতুর্সীমা, সেই চতুর্সীমায় লক্ষ্য করলে যে বিষয়টি আমরা দেখতে পাই যে উত্তরে হচ্ছে হিন্দুকুশ পর্বত, এখানে কি হিন্দুকুশ পর্বত, দক্ষিণে মহেঞ্জোদারো, এই এলাকাটা হচ্ছে মহেঞ্জোদারো পর্যন্ত বিস্তৃত দক্ষিণ দিকে। ঠিক আছে। পূর্বে হিমালয় পর্বতমালা, এই যে এই অঞ্চল জুড়ে ভারতবর্ষের যে হিমালয় পর্বতমালা বিস্তৃত রয়েছে, মোটামুটি হিমালয় পর্বতমালা পর্যন্ত কি বলে মেহেরগড় সভ্যতার পূর্ব সীমা বলা হয়ে থাকে। পশ্চিমে ইরাক, ইরান, ভূমধ্য সাগর পর্যন্ত অর্থাৎ আরবের মরুভূমি পর্যন্ত বিস্তৃত ছিল এই সভ্যতা। ঠিক আছে। এইভাবে দেখা যাবে যে একটা বিস্তৃত প্রায় 500 একর জায়গা নিয়ে কাচ্চি সমভূমিতে অবস্থিত ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা, যেটা 1974 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হলো। আবিষ্কার করলেন জা ফ্রাসোয়া জারিস এবং রিচার্ড মেডো। ঠিক আছে। নেক্সট আমরা দেখব এর প্রাচীনত্ব, অ্যান্টিকুইটি। ঠিক আছে। অ্যান্টিকুইটি সম্পর্কে গুরুত্বপূর্ণ আমাদের যেটা মনে রাখতে হবে যে যে সকল প্রত্নবস্তু হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষে পাওয়া গেছে সাক্ষ্য প্রমাণাদি, তার রেডিও কার্বন 14 পরীক্ষার পর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে এই সভ্যতাটি 7টি স্তরে বিন্যস্ত ছিল। কটি স্তরে? 7টি স্তর, 7টি স্তরে বিন্যস্ত ছিল। এই 7টি স্তরে বিন্যস্ত সভ্যতার প্রথম 3টি স্তর হচ্ছে নব্য প্রস্তর যুগের, অর্থাৎ ফার্স্ট 3টা স্তর হচ্ছে নিওলিথিক এজের। ঠিক আছে। প্রথম 3টি স্তর হচ্ছে নব্য প্রস্তর যুগের, যার সময়কাল বলা হচ্ছে কত? খ্রিস্টপূর্ব 7000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 3200 অব্দ পর্যন্ত। প্রথম 3টি স্তর খ্রিস্টপূর্ব 7000 থেকে খ্রিস্টপূর্ব 3200 পর্যন্ত, যেগুলি নব্য প্রস্তর যুগের সময়কালের অন্তর্ভুক্ত। এবং শেষের যে 4টি স্তর, বলতে পারি পরবর্তী 4টি স্তরে এই সভ্যতার নগরায়নের চিহ্ন সুস্পষ্ট। এই 4টি স্তরের সময়কাল নির্ধারিত হয়েছে 3200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ 3200 থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়কালে লাস্ট 4th যে 4টা যে লেয়ার ছিল, স্তর ছিল, সেই 4টি স্তর ছিল কত খ্রিস্টাব্দ পর্যন্ত? খ্রিস্টপূর্বাব্দ 3200 থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়কাল। এই 2600 খ্রিস্টপূর্বাব্দের পরবর্তী সময়ে দেখা যাবে এই সভ্যতার যে অঞ্চল, সেই অঞ্চলটি জনমানব শূন্য হয়ে পড়েছিল। ঠিক আছে। এই সভ্যতা, এই যে মেহেরগড় সভ্যতা, মেহেরগড় সভ্যতাকে লক্ষ্য করলে, এই যে মেহেরগড় সভ্যতা, ঠিক আছে, আমরা লক্ষ্য করি যদি ভালো করে দেখা যাবে এখানেই রয়েছে মহেঞ্জোদারো এবং হরপ্পার কেন্দ্র দুটি। এই এলাকাতে, এই অঞ্চল জুড়ে সিন্ধু সভ্যতা বিকশিত হয়েছিল। ঠিক আছে। এখানে মহেঞ্জোদারো, এই মেহেরগড় সভ্যতা, এই মেহেরগড় সভ্যতার গুরুত্বপূর্ণ সেন্টার্স, কেন্দ্র, সেন্টার্সগুলো কি কি দেখা যাবে? প্রথমেই আমরা বলবো মেহেরগড়ের কথা। ঠিক আছে। তারপর কিলিগুল মোহাম্মদ, কি বললাম? কিলিগুল মোহাম্মদ, রানা গুন্ডাই,
গুমলা, আঞ্জিরা, পেরিয়ানগুন্ডাই, কুল্লিমাহি, ডামসাদত, নৌসেরা, কাচ্চিবেক, দাবারবেক, গাজী শাহ, এইগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ সেন্টার্স বা কেন্দ্র, যেগুলো নিয়ে মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল। ঠিক আছে, নেক্সট আমরা দেখব যে মেহেরগড় সভ্যতায় যে 7টি লেয়ার বা স্তর পাওয়া গেছে, তার ফার্স্ট লেয়ারে কি দেখা গেছে। ফার্স্ট লেয়ারে যেটা দেখা গেছে, যে ফার্স্ট লেয়ার সম্পর্কে আমাদের যেটা জানতে হবে, যে 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, 7000 থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়কালে এই প্রথম লেয়ারটি ছিল, অর্থাৎ প্রথম স্তরের সময়কাল। এই প্রথম স্তরের যে সাক্ষ্য প্রমাণাদি পাওয়া গেছে, তার ভিত্তিতে দেখা গেছে এই প্রথম স্তরের প্রথম দিকে এই সভ্যতার যারা অধিবাসী, তারা ছিল মূলত শিকারী এবং পশুপালক এবং অস্থায়ী ভাবে, অর্থাৎ যাযাবর জীবনযাপন তারা করত। এবং এই স্তরের শেষ দিকে, অর্থাৎ 5000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ, তারা স্থায়ীভাবে বসবাস করে কৃষিভিত্তিক জীবন চর্চার দিকে ঝুঁকে পড়ে। এই সময় কৃষিজ ফসল হিসেবে বার্লি, যব এবং গমের চাষ হতো, এমন সাক্ষ্য প্রমাণ কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, এই সময় কৃষিকার্য এবং অন্যান্য কাজে ব্যবহৃত যে যন্ত্রপাতি, তার মধ্যে জাতা, হামানদিস্তা, নিড়ানি, কাস্তে এবং পাথরের অন্যান্য হাতিয়ার কিন্তু আবিষ্কৃত হয়েছে। প্রথম স্তরের বাড়িগুলো ছিল কাঁচা ইটের তৈরি, এবং লক্ষ্য করার বিষয় যে কাঁচা ইটের পরিমাপ ছিল কিন্তু সমান, একেবারে ইকুয়াল সাইজের ইট দিয়ে, যদিও সেগুলো কাঁচা ইট ছিল, সেই ইট দিয়ে বাড়িগুলো তৈরি হতো। ঠিক আছে, এই সময় পোষ মানানো হয়েছিল গরু, ভেড়া, ছাগল, ষাঁড়, বানানটা ভুল হয়েছে, ষাঁড়, এই বানানটা হবে না, বানানটা হচ্ছে ষাঁড়। ঠিক আছে, এছাড়া কুকুর পোষ মেনেছিল বলেও অনুমান করেছেন ঐতিহাসিকরা। এই সময়, অর্থাৎ প্রথম স্তরে মৃৎপাত্র মেলেনি, যেটা মিলেছে যে ছোট ছোট মানব মূর্তি। এই যে এখানে দেখাই যাচ্ছে আদি পর্বের ভারতবর্ষের মানব মূর্তির যে নমুনা এখানে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এই মানব মূর্তিগুলোই ভারতবর্ষের যে ভাস্কর্যের প্রাচীনতম নিদর্শন। যদি ভারতের ভাস্কর্যের প্রাচীনতম নিদর্শন কোনটি, অপশন লিখতে হবে যে মেহেরগড়ে প্রাপ্ত মাতৃকা মূর্তি বা মানব মূর্তি। ঠিক আছে, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রথম স্তরে যেটা পাওয়া গেছে, যে এই সভ্যতার মানুষ মৃতদেহকে কবরস্থ করত, সমাধিস্থ করত, এবং সমাধিস্থ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাঁটু মুড়ে, মৃতদেহকে হাঁটু মুড়িয়ে এক পাশে কাত করে সমাধিস্থ করা হতো, অর্থাৎ সমাধি দেওয়া হতো, এবং সমাধিতে মৃতের ব্যবহার্য জিনিসপত্রও কিন্তু দেওয়া হতো। এছাড়াও প্রথম স্তরে ঝিনুক, সামুদ্রিক বিভিন্ন ধরনের পাথর ইত্যাদি পাওয়া গেছে। এগুলো কিন্তু এই সভ্যতার প্রথম স্তর থেকে বৈদেশিক যোগাযোগের প্রমাণ দিয়ে থাকে, কারণ ঝিনুক সমুদ্র উপকূলবর্তী এবং সামুদ্রিক পাথর সমুদ্র উপকূলবর্তী অঞ্চলেই পাওয়া সম্ভব। আর এই সভ্যতার আশপাশে সমুদ্র ছিল না, ছিল কিছুটা দূরে, অর্থাৎ দূরবর্তী অঞ্চলের সঙ্গেও এই সভ্যতার যোগাযোগ কিন্তু ছিল। ঠিক আছে, তো এরপর সেকেন্ড লেয়ারে যেটা আমরা দেখি, অর্থাৎ দ্বিতীয় স্তরে, যার সময়কাল হচ্ছে 5000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ। এই পর্বে যেটা পাওয়া গেছে প্রচুর পরিমাণে, সেটা হচ্ছে কার্পাস বীজ।
প্রচুর পরিমাণে কার্পাস বীজের উপস্থিতি প্রমাণ করে এই সময় কার্পাসের চাষ হতো। কার্পাসের চাষ কেন হতো? কিছু পরিমাণে বীজ কার্পাসের ঝলসানো অবস্থাতে পাওয়া গেছে। এখান থেকে অনুমান করা হয় যে মেহেরগড় সভ্যতায় কার্পাস থেকে বস্ত্র উৎপাদনের টেকনোলজি কিন্তু আবিষ্কৃত হয়েছিল। কি? বস্ত্র উৎপাদন, অর্থাৎ বয়ন শিল্প মেহেরগড়ের দ্বিতীয় স্তরে যে রপ্ত হয়েছিল তার নমুনা কিন্তু আবিষ্কৃত হয়েছে। যেহেতু কার্পাস চাষ হতো আর কার্পাস চাষের জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় এবং জলসেচ এই সভ্যতায় যে দেওয়া হতো তার নিদর্শন কিন্তু পাওয়া গেছে এবং কৃষির বিস্তার প্রচুর পরিমাণে ঘটেছিল দ্বিতীয় স্তরে এসে, তার নমুনাও হরপ্পা সভ্যতায় পাওয়া গেছে। দ্বিতীয় স্তরে মৃৎপাত্রের ব্যবহার প্রচলিত হয়েছিল, অর্থাৎ মাটির তৈরি পাত্র মেহেরগড়বাসী ব্যবহার করতে শুরু করেছিল। প্রথম দিকের যে মাটির পাত্রগুলো তৈরি হতো সেগুলো ছিল হাতে তৈরি, অর্থাৎ তখনও চাকা আসেনি। কিন্তু এই স্তরের শেষ দিকে অর্থাৎ 4000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ চাকা আবিষ্কৃত হলে চাকার সাহায্যে মৃৎপাত্র তৈরি হয় এবং মৃৎপাত্রের উৎপাদন প্রচুর পরিমাণে হতে থাকে এবং মৃৎপাত্রের আকৃতি এবং প্রকৃতিতে উন্নতির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। এছাড়াও দ্বিতীয় স্তরে বিভিন্ন ধরনের পাথর এবং শঙ্খের অস্তিত্ব শাখা পাওয়া গেছে দ্বিতীয় স্তরে। এই শাখার অস্তিত্ব যেটা প্রমাণ করে যে মেহেরগড়বাসী দূরপাল্লার বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল, দূরপাল্লার বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল। ঠিক আছে, কারণ এই যে বিষয়গুলো, যে পাথর বিভিন্ন ধরনের, যেমন লাপিস লাজুলি পাওয়া যেত, কোয়ার্টাস ধরনের পাথর পাওয়া গিয়েছে সেখানে, এগুলো কিন্তু এই অঞ্চলে পাওয়া যেত না, দূরবর্তী স্থান থেকে আনা হতো বলে ঐতিহাসিকরা অনুমান করেছেন। ঠিক আছে, তৃতীয় স্তরে আমরা দেখব যে তৃতীয় স্তরে যেটার সময়কাল হচ্ছে 4000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3200 খ্রিস্টপূর্বাব্দ। এই স্তরে কৃষি এবং মৃৎপাত্রের ব্যাপক উন্নতি হয় এবং মৃৎপাত্রের গায়ে বিভিন্ন ধরনের নকশা এবং ছবি অঙ্কিত হয় লাল এবং কালো রঙের। এই যে ছবিটি পাওয়া গেছে মৃৎপাত্র, থার্ড লেয়ারে যে মৃৎপাত্রটি পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে এর গায়ে সুন্দর চিত্র অঙ্কন করা হয়েছে, এর আকারও কিন্তু বেশ সুন্দর। অর্থাৎ মৃৎপাত্র তৈরিতে একটা অসামান্য উন্নতি কিন্তু লক্ষ্য করা যায়। তৃতীয় স্তরে আরো যে বিষয় পাওয়া গেছে সেটা হচ্ছে তামার পুঁতি, আংটি। এগুলো প্রথম দুই স্তরে পাওয়া গেছে, পুঁতি এবং আংটি তামা দিয়ে তৈরি। ঠিক আছে, অর্থাৎ এই সময় মানুষ পাথরের ব্যবহারের সঙ্গে সঙ্গে তামার ব্যবহার কিন্তু করতে শুরু করেছিল। এছাড়াও তৃতীয় স্তরে তামা গলানোর জন্য মুচি অর্থাৎ মাটির পাত্র পাওয়া গেছে। এখানে উল্লেখ করার যে এই যে মুচির সংখ্যা, এই মুচির সংখ্যা ছিল 14টি, অর্থাৎ 14টি মুচি বা মাটির পাত্র পাওয়া গেছে যেগুলো ব্যবহার করে তামা গলানো হতো। এছাড়া তামার ছুরি, বড়শি, ছেদা ইত্যাদিও তৃতীয় স্তরে আবিষ্কৃত হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের পাথর যেমন কোয়ার্টাস, লাপিস লাজুলি ইত্যাদি উন্নত ধরনের পাথরের অলংকার আবিষ্কৃত হয়েছে, যা মেহেরগড়বাসীর দূরবর্তী স্তরের অঞ্চলের সঙ্গে বাণিজ্যের প্রমাণ দেয়। ঠিক আছে, 4th to 7th লেয়ার অর্থাৎ চতুর্থ থেকে সপ্তম স্তরে কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। ঠিক আছে, চতুর্থ থেকে সপ্তম পর্বের সময়কাল দেখানো হচ্ছে যে 3200 থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, বস্তুগত সংস্কৃতি একটা পরিণত রূপ লাভ করেছিল এই সময়।
অর্থাৎ তখন বলার গুরুত্বপূর্ণ বিষয় যে এই সময় ধীরে ধীরে মেহেরগড় সভ্যতা নগরায়নের দিকে যাত্রা করতে শুরু করে, অর্থাৎ নগরায়নের দিকে যাত্রা করে, আরবানাইজেশন শুরু হয়। এই চতুর্থ পর্যায় থেকে আরবানাইজেশনের চিহ্নগুলো স্পষ্ট হতে থাকে, অর্থাৎ বস্তুগত সংস্কৃতি উন্নত এবং পরিণত রূপ লাভ করতে থাকে। মৃৎপাত্র তৈরিতে বৈচিত্র্য আছে, অর্থাৎ প্রচুর পরিমাণে এবং বিভিন্ন প্রকারের, বিভিন্ন রঙে, বিভিন্ন ধরনের চিত্র অঙ্কিত মৃৎপাত্র পাওয়া গেছে পরবর্তী স্তরগুলোতে। পাওয়া গেছে কি পোড়ামাটির নারী মূর্তি এবং শিলমোহর। শিলমোহর, পোড়ামাটির নারী মূর্তি, যদিও সেগুলো একেবারে প্রোটোটাইপ, তার শেপগুলো একদম আদিম ধরনের, কিন্তু পোড়ামাটির নারী মূর্তি এবং শিলমোহর আবিষ্কৃত হয়েছে। শিলমোহর আবিষ্কৃত হয়েছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহৃত হরপ্পা সভ্যতাতে প্রচুর পরিমাণে শিলমোহর আবিষ্কৃত হয়েছিল, সেটা আমরা জানি অলরেডি। শস্য ক্ষেত্রে সেচের জন্য এই সময় খাল খনন করা হতো বলে অনুমান করা হয় এবং তার কিছু নিদর্শন পাওয়া গেছে, এবং নগরায়নের নজিরও কিন্তু একটা অনন্য নজির হিসেবেই মেহেরগড়ে আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখি কৃষি। ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষির প্রাচীনতম নিদর্শন হচ্ছে এই মেহেরগড় সভ্যতায় আবিষ্কৃত হয়েছে। গম, বার্লি, যব ইত্যাদি আমরা দেখব উৎপাদিত হয়েছে। পশুপালন কৃষির জন্য পশু অবশ্যম্ভাবী ছিল, গরু তো অবশ্যম্ভাবী কৃষির জন্য। এছাড়া ভেড়া, ছাগল, কুকুর ইত্যাদি পোষ মেনেছিল। অর্থাৎ কৃষি এবং পশুপালন এই দুয়ে মিলে মেহেরগড়বাসীর অর্থনীতি অর্থাৎ ইকোনমি গড়ে উঠেছিল বলে অনুমান করা হচ্ছে। জলসেচের নিদর্শন কৃষির উন্নতির পরিচায়ক। এছাড়া বেশ কিছু সামুদ্রিক বস্তু এবং পাথর, উন্নত ধরনের পাথর যেগুলো আবিষ্কৃত হয়েছে, তা কিন্তু বাণিজ্যকেও নির্দেশ করে যে হরপ্পা সভ্যতার মেহেরগড় সভ্যতার মানুষ দূর দেশের সঙ্গে দূরপাল্লার বাণিজ্যে লপ্ত ছিল, দূরপাল্লার বাণিজ্য। ঠিক আছে, এরপরে আমরা গুরুত্বপূর্ণ যেটা দেখব যে সোশ্যাল এবং কালচারাল অ্যাসপেক্টস, অর্থাৎ সামাজিক দিক থেকে আমরা দেখব হরপ্পা সভ্যতায় মূলত মৃতদেহকে সমাধিস্থ করার রীতি প্রচলিত ছিল। আগেই বলেছি, মৃতদেহকে হাঁটু মুড়ে, ঠিক আছে, এক পাশে কাঁধ করে, মানে হেলিয়ে কাঁধ করে কবর দেওয়া হতো, সমাধি দেওয়া হতো। ঠিক আছে, সমাধি দেওয়ার সময় মৃতদেহের গায়ে মাখানোর রীতি প্রচলিত ছিল। ঠিক আছে, সঙ্গে মৃতের ব্যবহার্য জিনিসপত্র সকলই দিয়ে দেওয়া হতো। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, যে মৃতের সঙ্গে যে জিনিসপত্রাদি দেওয়া হতো, সেই জিনিসপত্রাদির মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। সেই পার্থক্যগুলির ভিত্তিতে ঐতিহাসিকরা অনুমান করেছেন যে মেহেরগড় সভ্যতায় সামাজিক ভেদাভেদ ছিল, অর্থাৎ বিভিন্ন সামাজিক স্তরের মানুষ ছিল, সামাজিক ভেদ কিন্তু ছিল। এই সামাজিক ভেদ মৃতের সঙ্গে দেওয়া ব্যবহার্য জিনিসপত্র থেকে প্রমাণিত হয়। এছাড়া লাপিস লাজুলি, নীলকান্তমণি বৈদেশিক বাণিজ্যের প্রমাণ দেয়, কারণ এই জিনিসগুলো ওই অঞ্চলে পাওয়া যেত না, যেটা প্রমাণ করে যে মেহেরগড়বাসী দূর দেশের সঙ্গে বাণিজ্যে রপ্ত ছিল। ঠিক আছে, নেক্সট আমরা দেখব টেকনোলজি। ইট তৈরির কৌশল আমরা দেখেছি সমান মাপের, যদিও সেটা কাঁচা ইট ছিল, ইট তৈরির কৌশল উন্নত ছিল। চাকার সাহায্যে মৃৎপাত্র নির্মাণের কৌশল মেহেরগড়বাসী রপ্ত করেছিল। সুন্দর মৃৎপাত্র তৈরি করেছিল, তাকে রং দিয়েছিল, সেটা আমরা জেনেছি অলরেডি।
এছাড়া জাতা, হামানদিস্তা, নিড়ানি, কাস্তে, পাথরের নানা ধরনের হাতিয়ার তারা ব্যবহার করত। সেগুলো অনেক ক্ষেত্রে তামা দ্বারাও তৈরি হয়েছিল। তামার হাতিয়ারও তারা ব্যবহার করত। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে দেখো মেহেরগড় সভ্যতার পতন কবে হয়েছিল। আনুমানিক 2600 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ মেহেরগড় সভ্যতা জনশূন্য হয়ে পড়েছিল। এর পতনের কারণ সম্পর্কে ঐতিহাসিকরা যে কারণের কথা অনুমান এবং নির্দেশনা করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক বিপর্যয়, যার কারণে মেহেরগড়বাসী বাসভূমি পরিবর্তন করেছিল। তবে কেউ কেউ বহিঃশত্রুর আক্রমণকেও এই মেহেরগড় সভ্যতা যে মানব শূন্য হয়ে পড়েছিল তার জন্য দায়ী করেছেন। ঠিক আছে, এইভাবে দেখা যাবে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয়, বহিঃশত্রুর আক্রমণ ইত্যাদি কারণে মেহেরগড় সভ্যতা জনশূন্য হয়ে পড়ে। এক্স্যাক্ট কি কারণে ধ্বংস হয়েছিল এ সম্পর্কে নিশ্চিত বলা সম্ভব নয়। ঠিক আছে, নেক্সট আমরা দেখব হরপ্পা সভ্যতার গুরুত্ব। মেহেরগড় সভ্যতার গুরুত্ব। মেহেরগড় সভ্যতার ইম্পর্টেন্স বা গুরুত্ব আলোচনা করতে গেলে সবার প্রথমেই যেটা বলতে হবে যে এটা ভারতীয় সভ্যতার প্রাচীনত্বকে বহু গুণে বাড়িয়ে দিয়েছিল। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হলে যেটা নির্দেশিত হয়েছিল যে 2750 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ হরপ্পা সভ্যতা বিকশিত হয়েছিল, কিংবা তার সামান্য কিছুকাল আগে, কেউ কেউ বলেছেন 3000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ হরপ্পা সভ্যতা বিকশিত হয়েছিল। এখান থেকেই ভারতীয় সভ্যতার প্রাচীনত্বকে গণ্য করা হতো। কিন্তু মেহেরগড় সভ্যতা আবিষ্কারের পর 1974 খ্রিস্টাব্দ থেকে মেহেরগড় সভ্যতা যবে থেকে আবিষ্কৃত হলো তারপর থেকে যেহেতু 8ম শতকের নিদর্শন পাওয়া গেছে, মোটামুটি ভাবে ধরা হচ্ছে 7000 খ্রিস্টপূর্বাব্দ বা তার কিছুকাল আগে ভারতবর্ষের সভ্যতার বিকাশ ঘটেছিল। সেটা নব্য প্রস্তর যুগের সভ্যতা বলে অনুমান করা হচ্ছে। ভারতীয় সভ্যতার এর আগে যেটা ধারণা ছিল যে সিন্ধু সভ্যতা সুমেরীয়দের উপনিবেশ, অর্থাৎ সুমেরীয়রা সিন্ধু সভ্যতা তৈরি করেছিল ভারতবর্ষে এসে, এই যে ধারণা, এই ধারণাটা কিন্তু পরিবর্তিত হয়েছিল। ভারতীয়রাই যে সিন্ধু সভ্যতার সৃষ্টি করেছিল তার নিদর্শন এই মেহেরগড়ে পাওয়া গেছে। অর্থাৎ একটা গ্রামীণ সভ্যতা ধীরে 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 বিকাশের মধ্য দিয়ে একটা পর্যায়ে এসে নগর কেন্দ্রিক সভ্যতায় পরিণত হয়, তার প্রমাণ হচ্ছে গ্রামীণ এই মেহেরগড় থেকে নাগরিক হরপ্পা সভ্যতায় যে উন্নীত হয়েছিল, একেবারে পাশাপাশি দুটো অঞ্চল, এই বিষয়টা কিন্তু প্রমাণ করেছিল যে সিন্ধু সভ্যতা ভারতীয়রাই তৈরি করেছিল। এবং এটাও প্রমাণিত হয়েছিল মহেঞ্জোদারো বা হরপ্পা সভ্যতা কোনো আকস্মিক সভ্যতা নয়, সেটা স্টেডিলি ধীরে ধীরে ক্রমবিবর্তনের মধ্য দিয়ে গ্রাম থেকেই নগরে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম কি করে প্রাচীন প্রস্তর যুগের মেহেরগড় সভ্যতা, যেটা সূচনায় ছিল একটা যাযাবর অস্থায়ী পশুপালক সভ্যতা, সেখান থেকে ধীরে 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 দেখা যাবে একটা নগর সভ্যতার দিকে যাত্রা শুরু হয়েছে। এই সভ্যতার বিবর্তন ভারতীয় সভ্যতার প্রাচীনত্ব, ভারতীয় সভ্যতার সৃষ্টির ধারণাকেই বদলে দিয়েছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু প্রিয়জনদের কাছে শেয়ার তো অবশ্যই করবেন, কারণ তাদেরও জানার সুযোগ করে দেওয়া আমরা মানবিক কর্তব্য বলেই মনে করব। তো আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ। ঠিক আছে, রাখছি। থ্যাংক ইউ, শুভ রাত্রি। ওকে।